আচ্ছা, এখন তোমাদের আমি যে টপিকটা আজকে পড়াবো ডিএসই হিস্ট্রি, তোমাদের রয়েছে 6 মার্কসের আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক আমি পড়াবো আজকে। সেটা হলো ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ দ্য এডুকেশন পলিসি ইন্ট্রোডিউস ইন জাপান আফটার দ্য রেস্টোরেশন। এটা ডিএসই 2 এর 6 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। ঠিক আছে, তোমাদের সাজেশনে মেবি 14টা দেওয়া আছে 6 মার্কসের প্রশ্ন, তাই তো? 14টা দেওয়া আছে তো? কত? 16টা 6 মার্কসের। আচ্ছা, এই পেপারটা থেকে একটু বেশি পড়তে হবে। তো এই মানে প্রত্যেকটা টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে আমরা লাস্ট ক্লাসে মেবি আলোচনা করেছিলাম, কি নিয়ে আলোচনা করলাম এর আগে? মাঞ্চুরিয়ান ক্রাইসিস। আর এখন তোমাদের সঙ্গে আলোচনা করব ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ দ্য এডুকেশনাল পলিসি বা এডুকেশন পলিসি ইন্ট্রোডিউস ইন জাপান আফটার দ্য রেস্টোরেশন। মানে জাপানের রেস্টোরেশনের পরে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে এসেছিল জাপান এবং কি কি বৈশিষ্ট্যগুলো ছিল সেই নিয়ে আজকে আলোচনা করব। দেখো, মেইজি যুগে শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। মেইজি শাসকরা, জাপানের যে মেইজি শাসক ছিল, সেই মেইজি শাসকরা সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে জাপানকে যদি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে হয় তাহলে সবার প্রথমে মানুষকে এডুকেটেড করে তুলতে হবে। অর্থাৎ এডুকেশন বা শিক্ষাটা হচ্ছে মাস্ট। শিক্ষার সংস্কার না করতে পারলে বা শিক্ষাক্ষেত্রে সংস্কার করতে না পারলে জাপান কখনোই আধুনিক হতে পারে না। এটা কিন্তু মেইজি শাসকরা অনুভব করেছিল। যার জন্য জাপানিরা কিন্তু এই শিক্ষাটাকে, যে জাপানের যে শিক্ষাটা ছিল সেই শিক্ষাটাকে আধুনিক করার কথা চিন্তা ভাবনা করেছিল। দেখো জাপান কত স্ট্রং একটা কান্ট্রি। জাপানকে আমরা বলি ভূমিকম্পের দেশ। এবার জাপানে ভূমিকম্প হয়, একটা সময় সমস্ত ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে যেত, জাপান আবার গড়ে তুলত। তাহলে জাপানের টেকনোলজি আজকে কোথায় পৌঁছে গেছে? কারণ কি, তারা প্রতিকূলতার সঙ্গে সবসময় লড়াই করে আজকে এই জায়গাটায় এসছে। তাহলে জাপান ভেবেছিল যে আমার এডুকেশন সিস্টেমটাকে আমাকে যথেষ্ট উন্নতি করতে হবে। আমার এডুকেশন সিস্টেমটা যদি আমি উন্নতি করতে না পারি তাহলে কখনোই আমি বিশ্বের দরবারে কিন্তু আমাকে নিজেকে মেরে ধরতে পারবো না বা মেরে তুলতে পারবো না। যার জন্য জাপান কিন্তু নিজের শিক্ষার আধুনিকরণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মানে ফোকাস করেছিল বা যথেষ্ট ধ্যান দিয়েছিল। হ্যাঁ, এবার সামন্ততান্ত্রিক জাপানে কেবলমাত্র সুবিধাভোগী যারা ছিল, সুবিধাভোগী শ্রেণী, সেই সুবিধাভোগী শ্রেণীর লোকেরাই লেখাপড়ার অধিকারটা পেত। তাহলে সামন্ততান্ত্রিক জাপান, মানে জাপানে যখন সামন্ত প্রথা বা সামন্ততান্ত্রিক সমাজ যখন টিকে ছিল তখন কিন্তু কি হতো বলতো? তখন একমাত্র সম্ভ্রান্ত পরিবারের যারা ছিল, যারা সুবিধাভোগী মানুষ ছিল, এই মানুষগুলোই কিন্তু এডুকেশনটাকে গ্রহণ করতে পারতো। দেখবা যে আগেকার দিনে দেখবা যে গরিব মানুষেরা কিন্তু শিক্ষা লাভের অধিকারটা চট করে নিতে পারতো না, কারণ অর্থ তাদেরকে কাজকর্ম করতে হতো। তাহলে কারা নিত? সম্ভ্রান্ত পরিবারের, রাজা মহারাজার পরিবারের লোকেরা কিন্তু বা ক্ষত্রিয় পরিবারের লোকেরা কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করতো। বিশেষ করে যারা সমাজের নিচু সম্প্রদায়ের মানুষ ছিল তারা কিন্তু শিক্ষাটাকে গ্রহণ করতে পারতো না। তাহলে জাপানেও কিন্তু এই জিনিসটা, এই সিস্টেমটাই ছিল। একমাত্র সুবিধাভোগী যারা শ্রেণী ছিল সেই সুবিধাভোগী শ্রেণীরাই কিন্তু জাপানের লেখাপড়ার সুযোগটা কিন্তু পেয়েছিল। কিন্তু পরবর্তীকালে মেইজি শাসকরা কিন্তু কি করেছিল? এই ঐতিহ্যটাকে ভাঙতে চেয়েছিল। ভেবেছিল যে শুধুমাত্র যে সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েরাই যে পড়াশোনাটা করবে এমনটা কিন্তু নয়। যারা যারা মানে খুব মানে সেই লেভেলের, অর্থাৎ যারা গরিব লেভেলের যারা আছে এবং খুব নিম্নবিত্ত পরিবার থেকে যারা বিলং করছে তারাও যেন শিক্ষাটাকে গ্রহণ করতে পারে। তারাও যেন পশ্চিমী ধাঁচে বা অন্যান্য সভ্যতার মতন বা অন্যান্য কান্ট্রির মতো তাদেরও যেন শিক্ষাটাকে আধুনিকীকরণের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু মেইজি শাসকরা কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করেছিল, আমরা বলতে পারি। এবার বিদেশি পণ্ডিতদের কিন্তু জাপানে আনা হয়েছিল বিভিন্ন দেশ বিদেশ থেকে, যে যারা জাপানে শিক্ষিত করবে, যারা জাপানকে আধুনিক করবে। এখন আমাদের সেন্টারে আমরা যে টেকনোলজিটা ইউজ করি সেই টেকনোলজি কিন্তু আমাদের একজন সেট আপ রেডি করে দেয়, এবং আমাদের টেকনোলজি এই কাজগুলো করার জন্যই থাম্বনেল থেকে শুরু করে টেকনোলজির পার্টগুলো দেখার জন্যই কিন্তু আলাদা টিচার আছে একজন, যে টেকনোলজির পার্টগুলো দেখে, কোথায় কী প্রবলেম আছে না প্রবলেম আছে এই সমস্ত জিনিসগুলো দেখে, যার জন্য কিন্তু আলাদা টিচার আছে। আমাদের ডেভেলপার আছে, তার জন্য সে সমস্ত কাজগুলো করছে, তাকে আমাদের ফিস পেইড করতে হয়। তার মানে কি, অর্থাৎ বাইরে থেকে লোক না আনলে পারে তুমি কিন্তু তোমার যে জায়গাটা আছে, তোমার যে সেন্টারটা আছে সেটাকে কখনোই আধুনিকীকরণ করতে পারবে না বা আধুনিকতার দিকে নিয়ে যেতে পারবে না। ঠিক একইভাবে জাপান কিন্তু বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে বহু পণ্ডিতদের নিয়ে এসেছিল জাপানের শিক্ষাটাই কিন্তু একটা ভালো পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়ার জন্য। তো 1873 সালে 34 জন মানে বিশেষজ্ঞকে কিন্তু ইউরোপ থেকে আনা হয়েছিল জাপানে। 34 জন ট্যালেন্টেড বা বিশেষজ্ঞ মানুষকে কিন্তু জাপানে নিয়ে আসা হয়েছিল এডুকেটেড বা শিক্ষা কিন্তু দেওয়ার জন্য। এবার প্রাকৃতিক সম্পদকে কি করে কাজে লাগানো যেতে পারে?
যে দেশের যে মানে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই প্রাকৃতিক সম্পদকে কী করে কাজে লাগানো যেতে পারে, কী করে খনি থেকে খনিজ সম্পদ আহরণ করা যেতে পারে, এর জন্য নামি দামি পণ্ডিতদের কিন্তু বিদেশ থেকে আনা হয়েছিল। ইংরেজ নৌবিজ্ঞানীকে জাপানে আনা হয়েছিল, জাপানের নৌবহরকে শক্তিশালী করার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন। দেখবে যে বিভিন্ন টিমে দেখবে যে যখন তোমরা অনেকেই দেখো আইপিএল, এখন বর্তমানে অনেকেই দেখো, এবং আইপিএল খেলায় কী হয় বিভিন্ন কোচ থাকে, এবং সেই কোচরা কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা বিভিন্ন খবরাখবর কিন্তু প্রদান করতেছে, ঠিক আছে, বিভিন্ন খবরাখবর কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু প্রদান করতেছে, এবং এই খবরাখবর কিন্তু আমরা কিন্তু মানে কি বলবো, এই যে কোচগুলো আছে মানে তাদেরকে মানে তাদের মতন করে তাদেরকে ট্রেন করতেছে। তাহলে আজকে কোচ নিয়ে আসার কেন প্রয়োজন? কারণ ওই টিমটাকে কোচই কিন্তু শেখাবে কীভাবে খেলতে হবে, কীভাবে কী করতে হবে, কে আগে ব্যাটিং যাবে, কে পরে ব্যাটিং যাবে, কে আগে বল করবে, কে পরে বল করবে, কীভাবে বল করবে, বোলিং কোচ থাকে, ব্যাটিং কোচ থাকে, ফিল্ডিং কোচ থাকে, এভাবে কিন্তু বিভিন্ন কোচ থাকে। তো ঠিক একইভাবে জাপানের যে মানুষগুলো আছে তারা যেন আধুনিক মানে সভ্যতার দিকে পা বাড়াতে পারে, যার জন্য দেশ বিদেশ থেকে কিন্তু বহু পণ্ডিতদের কিন্তু জাপানে নিয়ে আসা হয়েছিল, এবং তাদের পরামর্শ কিন্তু জাপান কিন্তু গ্রহণ করত। এবার জাপানে কিন্তু এই যে শিক্ষাটা চালু হয়েছিল, এই শিক্ষাটা কিন্তু 3টা স্তরে চালু হয়েছিল: প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। এই ত্রিস্তর শিক্ষা ব্যবস্থায় কার্যকর করার জন্য কিন্তু জন সারে নামের এক পণ্ডিতকে আমেরিকা থেকে আনা হয়েছিল। তাহলে ভাবো ত্রিস্তর ত্রিস্তর শিক্ষা ব্যবস্থা জাপানে কিভাবে কার্যকরী হবে, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা থেকে লোক নিয়ে আসা হয়েছিল। তাহলে হায়ার করে লোক নিয়ে আসা হয়েছিল, ভাবো কোথার থেকে। তাহলে জাপানের শিক্ষা এত আধুনিকীকরণ হবে না কেন, এত উন্নতি হবে না কেন, তাই না? তো বলছে বালক বালিকারা 6 বছর বয়সে শিক্ষা শুরু করবে। বলা হয়েছিল বালক বালিকারা 6 বছর বয়স হলে পরে তারা শিক্ষাটাকে শুরু করবে, এবং প্রাথমিক বিদ্যালয়ে তারা 6 বছর পড়বে, মাধ্যমিক বিদ্যালয়ে তারা 5 বছর পড়বে, এবং কলেজে তারা 3 বছর পড়বে, এবং বিশ্ববিদ্যালয়ে আবার 3 বছর তারা পড়বে। তাহলে ভাবো কি বলছে, প্রাথমিক বিদ্যালয়ে তারা 6 বছর পড়বে, মাধ্যমিক বিদ্যালয়ে তারা 5 বছর পড়বে, সরি আচ্ছা, প্রাথমিকে তারা পড়বে 6 বছর, মাধ্যমিকে পড়বে 3 বছর, সরি 5 বছর, হ্যাঁ 5 বছর পড়ার পরে তারপরে কি করবে, তারপরে তারা কলেজে পড়বে 3 বছর, এবং বিশ্ববিদ্যালয়ে পড়বে 3 বছর। এবং এই যে মেজি যুগে এই যে এত ব্যাপকভাবে উন্নতি জাপানে করা হয়েছিল, তাতে আমাদের কোনো সন্দেহ নেই, এবং শিক্ষাকে আধুনিক করে তোলার জন্য যাবতীয় প্রয়াস কিন্তু এই সময় কিন্তু সরকার করেছিল, এবং বিদেশি অধ্যাপকদেরও কিন্তু জাপানে নিয়ে আসা হয়েছিল, এবং জাপানি ছাত্রদেরও কিন্তু বিদেশে পাঠিয়ে পাশ্চাত্য জ্ঞান আহরণের জন্য তাদেরকে নিজ দেশের ছাত্রছাত্রীদের যারা পড়াশোনায় ভালো তাদেরকে কিন্তু কী করেছিল, বিদেশেও পাঠানো হয়েছিল। জাপান সরকার কিন্তু নিজের খরচে, অর্থাৎ সরকার নিজস্ব খরচে আমাদের মানে ওই সেই জাপানের ছাত্রছাত্রীদের কিন্তু বিদেশে পাঠিয়েছিল, এবং বিদেশের যে বড় বড় মূল্যবান গ্রন্থগুলো ছিল সেই গ্রন্থগুলিকে জাপানি ভাষায় অনুবাদ করা হয়েছিল, এবং সেই অনুবাদমূলক পুস্তকগুলো পড়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু জ্ঞান হয়েছিল। তাহলে আমাদের যেহেতু প্রত্যেকের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় পড়াশোনা করছি, আমাদের যদি বাংলা ভার্সনে প্রচুর বই যদি অ্যাভেলেবেল থাকতো, তাহলে আজকে কিন্তু আমরা প্রচুর জ্ঞান অর্জন করতে পারতাম এবং প্রচুরভাবে পড়াশোনা করতে পারতাম। তো যাই হোক, এইভাবে জাপান একটা সময় পরে অগ্রগতির দিকে এগিয়ে গিয়েছিল, এবং জাপানের সংস্কার শুরু হয়েছিল, শিক্ষার ক্ষেত্রে নয়, সামাজিক থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে সমস্ত দিকে জাপানের যে এই যে অভাবনীয় অগ্রগতি ঘটেছিল, এটা কিন্তু এডুকেশন সিস্টেমটাকে জাপান প্রাধান্য দিয়েছিল বলেই কিন্তু আজকে এই মানে অবস্থা কিন্তু জাপানের হয়েছিল। জাপান এখন কিন্তু এত স্ট্রং, এত শক্তিশালী। বোঝা গেল বিষয়টা? তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, অসুবিধার কিছু আমাদের ব্যাপার নেই। আর যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটা অনলাইনে দেখছো, তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস যুক্ত করতে চাও, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবা নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। নেক্সট ক্লাস দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।